আজকে যখন আসছিলাম আমি এবিপি আনন্দের শোতে, তখন দেখছিলাম যে বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছে। ঠিক এমন একটি দিনে, আজ থেকে 2018 সালে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে, এই এখন যখন আমি মাইক নিয়ে কথা বলছি, ঠিক এই সময় আমার মায়ের ফোন কল, লাস্ট ফোন কল এসেছিল। মার ওপাশ থেকে বলেছিল যে, বাবা কালকের ইলেকশন আছে, ঠিকভাবে আসিস, ভালোভাবে আসিস। সেই লাস্ট ফোন কল, মার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। কেবলমাত্র আমি ক্যাটারিংয়ে কাজ করতাম, ঠিকভাবে কথাও বলতে পারলাম না। আমি বললাম, মা আমি এখন রাখছি, পরে কথা বলছি। সেই দিন রাতে 13ই মে, দিনটা ছিল রবিবার। ঠিক আজকে যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমিও আমার মার জন্য ঠিক আইসক্রিম আর মিষ্টি নিয়ে যাচ্ছিলাম কাকদ্বীপে। আমি সাইকেল চালিয়ে যখন বুদাখালী গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, সেদিনকার গোটা গ্রামে কোনো কারেন্ট ছিল না। আমি যখন যাচ্ছি, মাকে ডাকতে ডাকতে যাচ্ছি যে মা মা বলে ডাকতে ডাকতে যখন ঢুকছি, তখন দেখছি আমার বাড়িটা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছে। এবং তারা বলতে বলতে যাচ্ছে যে বেড়া দুটোকে আমি শেষ করে দিয়েছি। আমি তখন ঢুকলাম বাড়ির ভেতরে, তখন দেখছি আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং তাদের মাংসপুণ্ডগুলো সব জোড়া পাকিয়ে আছে। আমি ঢোকার পরে আমি পাড়ার লোককে ডাকলাম যে কেউ আসুন না, এসে আমার বাবা মাকে একটু বাঁচান। আমার সেই সেন্স ছিল না যে মারা যাওয়ার পরে কি করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাও আমি ওনাদেরকে বললাম। তারা শোনার পরে সবাই চুপচাপ আছে, কারণ তারা কিছু বলতে পারছে না। তারপরে আমি দেখলাম আমার মার যে অবশিষ্ট দেহ, সেখানেও আগুন জ্বলছে। আমি নিজে থেকে কলসি থেকে জল নিয়ে গিয়ে আমার মার দেহতে ঢালি। তারপরে মার দেহটা কিছুটা অংশ বেঁচে যায়। তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন 14ই মে 10:30টার দিকে আমি যখন কাকদ্বীপ থানায় গেলাম, কাকদ্বীপ থানার অফিসার অভিজিৎ ব্যানার্জি আমাকে বললেন, আমরা এখন ইলেকশনে ব্যস্ত আছি, আপনি পরে আসুন বা আপনি বাইরে গিয়ে বসুন। আমি বাইরে বসে থাকি প্রায় 2.5 ঘন্টা নাগাদ। 2.5 ঘন্টা পরে আমাকে ডাকা হলো, আমাকে ডেকে বলা হলো কি হয়েছে বলো। আমি বললাম, স্যার আমাদের বাড়িতে কালকের কিছুজন গিয়ে আমার বাবা মাকে জ্বালিয়ে দিয়েছে, তারপরে আমি আপনার কাছে এই কমপ্লেনটা দিতে এসেছি। ওনারা বললেন, আমরা এখন নিতে পারবো না, আমরা এখন ব্যস্ত আছি, তুমি চলে যাও। তার পরবর্তী ক্ষেত্রে 13ই মে এই ঘটনা ঘটে। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজে থেকে আমার বাবা মার দেহ সৎকারের জন্যে, আমি হচ্ছে প্রথম সন্তান যার বাবা মার দেহ নেওয়ার জন্যে হাইকোর্টে মামলা ফাইল করি। তৎকালীন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তপব্রত চক্রবর্তী, তিনি আমার বাবা মার দেহ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং তাতে সম্পূর্ণভাবে যাতে হয় তার ব্যবস্থা করে দেন উনি। তার পরবর্তী ক্ষেত্রে আমি আমার বাবা মার দেহ আনি এবং সৎকার্য করি। আমার একটাই কোশ্চেন, সেই সময় আমার বাবা মার দেহ সৎকারের জন্যে এতগুলো পুলিশের বন্দোবস্ত করতে পারলেন তৎকালীন সরকার। আমার বাবা মা যতক্ষণ বেঁচে ছিলেন, তৎকালীন করে একটা পুলিশ বাহিনী ছিল না। ইলেকশন হয়ে গেল, ইলেকশন চলে গেল, যেই মানুষগুলো হারিয়ে গেছে তারা কখনো ফিরে আসছে না। তাহলে যখন কোনো ইলেকশন হচ্ছে আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য যে ইলেকশন হচ্ছে, সেখানে কেন এত মানুষ মারা যাবে? আমি তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন কোর্টে এই মামলাটা চলছে, আমি যখন কোর্টে এসেছিলাম, আমি হাফ প্যান্ট অ্যান্ড টি শার্ট পরে এসেছিলাম কোর্টে, খালি পায়ে। তখন আমার কাছে জুতোও ছিল না, কারণ জুতোটা আমি বাড়িতে ফেলে এসেছিলাম। আমি খালি পায়ে গোটা হাইকোর্ট আমি হেঁটে বেরিয়েছি। আর তারপরে আমি যখন 2023 সালে আমি নিজে অ্যাডভোকেট হলাম, তার পরবর্তী ক্ষেত্রে যখন এই মামলাটা উঠল, অনারেবল জাস্টিস রাজশেখর মান্ত্রার বেঞ্চে তিনি যখন দেখছেন যে কি ইনভেস্টিগেশন হয়েছে, তখন তিনি দেখছেন যে কিভাবে পুলিশ ইনভেস্টিগেশন করে। সেখানে আমার যে কমপ্লেন, লেটার অফ কমপ্লেন, আমি যেখানে কমপ্লেনটা করেছি, সেখানে তৎকালীন সুন্দরবনের পুলিশ এসপি উনি কোর্ট আনকোর্ট এরকমভাবে করে দিচ্ছেন, প্রথমে এফএসএল করবে, তারপরে পোস্টমর্টম করবে, যদি কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তবেই তুমি এফআইআরটা গ্রহণ করবে। এবং আমি 14ই মেতে কমপ্লেনটা জমা দিয়েছি। আমি যখন 17ই মেতে আমি হাইকোর্টে মামলা করলাম, সেই দিনেই পুলিশ এফআইআর গ্রহণ করে। আমি দীর্ঘ 5 বছর পরে যখন 2023 সালে আমি যে অর্ডারটা পেলাম, যে ইনভেস্টিগেশন পুলিশ করেছে সেটা ঠিকমতো হয়নি, সেই জন্য অনারেবল জাস্টিস তিনি এটা ফার্দার ইনভেস্টিগেশনে দেন। আমি সেটা মাথা পেতে নিই, কারণ একজন ভিকটিম হিসেবে আমি জানি একজন বাবা মা বা যাদের প্রিয়জনরা হারিয়ে যায় তারা কি ব্যথা নিয়ে কোর্টে আসে, কোর্টে পৌঁছয়। আমি আজ পর্যন্ত বাড়িতে যাই, সকালে যাই, বিকেলে চলে আসি, আমি থাকতে পারি না। কিন্তু যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যুক্ত, তারা এখনো বহাল তবিয়া ঘুরে বেড়াচ্ছে। যে বিদ্যুৎ হালদার,
যারা প্রত্যক্ষভাবে যেখানে জড়িত তারা এখনো গ্রামে বসবাস করছে। তৎকালীন শাসক দল তারা প্রত্যক্ষভাবে মদত দিয়ে গেছে। অভিজিৎ ব্যানার্জি যিনি এই বা আমার মামলা ওসি ছিলেন, তিনি তাদের সঙ্গে দেখা করতে গেছেন। একদম দীপঙ্কর, সেই জন্য আমরা বলি যে শুধু নেতা নয়, দলদাস পুলিশ এই যে কটা ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরও সমানভাবে শাস্তি প্রয়োজন, সমানভাবে। তার কারণ এটা পুরো একটা। নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প পেজে যখন আপনারা চোখ রাখেন, আজকের আপনাদেরকে এক মর্মান্তিক ঘটনার ছোট্ট করে একটা ইতিহাস, যেটাকে বলা হয় ইতিহাস বললেই ভুলে যাবেন অনেকে, যে একটা বাস্তব ঘটনাকে কিভাবে সমাজে পরিবেশন করতে আমাদেরও যেমন কষ্ট হচ্ছে, সেই পিতামাতা যখন চলে গেছে আর সেই সন্তানের যে কাকুতি মিনতি যেটা ছিল, তৎকালীন সরকার 2018 সালের ঘটনা, যে ঘটনাকে একেবারে ধুয়ে মুছে সাফ করার চিন্তাভাবনা ছিল, কিন্তু হার মানেনি সেই অদম্য ইচ্ছে সেই পিতামাতা হারার যে সন্তান দীপঙ্কর দাস। পাশাপাশি আজকের আমার মুখোমুখি রয়েছে, কথা হবে দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর বাবু নমস্কার, দর্শকরা দেখছেন তো। এই যে এত বড় একটা ঘটনা, 2018 সালের মর্মান্তিক ঘটনা, যেখানে তৎকালীন যে সরকার তদারকি করেছিলেন, আপনি সেই সময় আইনজীবীও হননি, তো আইনজীবী হওয়ার পরে আপনি আজকের সেটাকে রিওপেন করেছেন, আবার বিচারের জায়গায় এসছে, কিন্তু সেই সময় আপনার কেমন অনুভূতি হতো? দেখুন, সেই সময় কেমন অনুভূতি হতো, যদি কোনো, আমি চাই না এই অনুভূতিটা আর কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলে পাক। আমি চাই না এমন দীপঙ্কর আবার তৈরি হোক। কোনো বাবা মা এই এই যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে 2018 সালে 13ই মে রাত, আমি চাই না এই ঘটনা আবার ফিরে আসুক। সেই সময় যে যে ঘটনাটা ঘটেছে, আমি নির্দিষ্টভাবে কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছি, আমার বাবা মাকে কয়েকজন ব্যক্তি তারা জ্যান্ত পুড়িয়ে মেরে তারা চলে যাচ্ছে। তারপরে আমি নির্দিষ্টভাবে থানায় কমপ্লেন করি, তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। এই আজকের প্রথম দোষীদের আজকে প্রডিউস করছি, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছিলেন, আজকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ 2018 থেকে আজকে 2026 এত বছর পরে তাদেরকে গ্রেপ্তার করা হলো। আমি যে কমপ্লেনটা করেছিলাম সেই ব্যক্তিগুলো পুলিশ তাদেরকে ইন্ট্রোডাকশনের জন্য ডাকেও নি, তাদেরকে কোনো কিছু অ্যারেস্টও করেনি। তাদের মনে হয়েছে যে এরা অ্যাকিউজড নয়। আমি যাদেরকে কমপ্লেন করেছি, কিন্তু সেই সময় যারা সেই ঘটনার পরে আমার বাবা মার দেহ যখন পুলিশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল সেই দিন রাতে, যেই কজন মানুষ ছিল তারা বডিটাকে আটকে ছিল যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয় এবং পোস্টমর্টমটা যাতে নির্দিষ্টভাবে হয়, যেই মানুষগুলো ছিল তাদের নামে এফআইআর করে আর তাদের নামে চার্জশিট হয়, তারা জেলও খাটে। এবার যদি ওরা দোষী হয় ওরা সাজা পাবে, সেটা আমার কোনো নেই। যদি ওরা দোষী হয় ওরা সাজা পাবে, কিন্তু আমি যাদের নামে কমপ্লেন করলাম, আমি যাদের নামে এফআইআর করতে গেলাম, তাদেরকে কেন ইন্ট্রোডাকশনে ডাকা হলো না? তাদেরকে তদন্ত হলো না। যারা ওদের মনে হয়েছে এরা 13 জন করেছে, ওদেরকে করেছে, ওরা মনে হয়েছে এদের করেছে, কিন্তু আমি যাদের বিরুদ্ধে কমপ্লেন করছেন তাদেরকে একদিনকে ডাকা হলো না। তৎকালীন এখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা তিনি প্রেস বিবৃতিতে বলছেন যে এই ঘটনা শর্ট সার্কিট। তারপরে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে এই ঘটনা পুরোটাই শর্ট সার্কিট, এটা কোনো মার্ডার নয়, কোনো কিছুই নয়। তৎকালীন মুখ্যমন্ত্রী সেম বলি করেছে। তাহলে দেখুন, প্রথম থেকে রাজ্যের বড় বড় মন্ত্রী, তাবড় পুলিশ আমরা, বিধায়ক, মুখ্যমন্ত্রী, তারা যদি এই বুলি আওড়াতে থাকেন যে এই ঘটনাটা পুরোটাই শর্ট সার্কিটের দ্বারা হয়েছে, তাহলে আপনি কি করে আশা করছেন এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্টভাবে তদন্তটা হবে? কারণ প্রথমেই ঘটনা হওয়ার পরে তারা যদি শর্ট সার্কিট থিওরি খাড়া করতে চায়, তাহলে কিভাবে ইনভেস্টিগেশনটা হবে? আজকে সেই 2018 সাল থেকে আমার মনে আছে, আমার যখন এই ঘটনাটা ঘটে প্রায় 5-6 দিন পরে আমার বাবা মার দেহ সৎকারের জন্য, কারণ আমার বাবা মার দেহ খুব অল্প অংশই বেঁচে ছিল, সেই অল্প অংশটা যেহেতু আমরা হিন্দু মতে, তা আমার বাবা মা যেহেতু মারা গেছে তাদেরকে সৎকারের একটু ব্যবস্থা, সেই যেইটুকুনি মাংস পিণ্ড থাক আমরা সৎকারের যাতে ব্যবস্থা করতে পারি, সেই সৎকারের ব্যবস্থার জন্য আমরা হাইকোর্টে মামলা করি। হাইকোর্টে মামলা করার পরে জজ সাহেব এই যে হত্যাকাণ্ড ঘটেছে এবং তার সেই ডেড বডিটা, সেই মাংসপিণ্ড দুটো যাতে সৎকার হয় সেই জন্য উনি অর্ডার দেন প্রায় 5-6 দিন পরে, 6 দিন পরে যখন আমি কোর্টে গেলাম তখন। আর ঠিক তারপরে ওরা এফআইআরটা গঠন করে। আমি যখন কোর্টে গেলাম তারপরে পুলিশের মনে হচ্ছে না এবার এফআইআর গঠন করার সময় এসছে।
আমি যখন কমপ্লেনটা করেছিলাম থানায় গিয়ে যখন কমপ্লেনটা করেছিলাম, সেখানে আমার যে কমপ্লেনটা ছিল সেই কমপ্লেনের ওপরে প্রত্যক্ষভাবে সুন্দরবনের তৎকালীন এসপি যিনি ছিলেন তিনি প্রত্যক্ষভাবে লিখে দিচ্ছেন যে প্রথমে এফএসএল করবে, তারপরে পোস্টমর্টম করবে, তারপরে যদি তোমার মনে হয় যেটাকে কোনো ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তখন তুমি এফআইআরটা গঠন করবে। তাহলে আপনি ভাবুন, একটা এত বড় একটা উচ্চপদস্থ ব্যক্তি, এত বড় আইপিএস অফিসার, উনি একটা ডিস্ট্রিক্টের মেন হেড, ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন, তিনি যদি এই কমপ্লেনের এগেনস্টে কমপ্লেনের ওপর লিখে দেয় তাহলে ইনভেস্টিগেশনটাই কি করে হবে? আমার মতো একটা ছেলে, সাধারণ ছেলেকে কেন আইনজীবী হতে হবে? তাকে কেন এত কোর্টের দরজায় আসতে হবে বলুন তো? কেউ ইচ্ছে করে তো আসে না কোর্টের দরজায়। কেউ তো সরকার যদি আমাকে দেখতো তাহলে আমাকে এতটা পথ হাঁটতে হতো না, এতটা এখনো হাঁটছে। কোনো ছেলেকে এতটা পথ হাঁটতে হতো না যে এইভাবে থানায় যাওয়া, একজন আইনজীবী মামলা করবে, এগুলো তো করার কোনো প্রয়োজন ছিল না। যদি সেই সময় সরকার যদি আমাকে দেখতেন, যদি যেই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করতেন, তাহলে আমাকে তো দীর্ঘ লড়াই হাঁটতে হতো না, এই এতটা লড়াই হাঁটতে হতো না, এই আইনজীবী হতে হতো না, আমার বাবা মার জন্য আমাকে সওয়াল করতে হতো না। আজকেরও এসেছি আমি এখানে কাকদ্বীপ আদালতে, আমি বাবা মার যারা দোষী তাদেরকে শাস্তি আমি সওয়াল করব। তো সেই অনুযায়ী পার্থক্যভাবে যেই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে পারতেন, তাহলে এতটা দীর্ঘ লড়াই হতে হতো না। ইনভেস্টিগেশন পিরিয়ডটাই হচ্ছে কিছুই হয়নি। আপনি ভেবে দেখুন না, যেই ঘটনা ঘটেছে তারপরে ওরা কি সার্চ অ্যান্ড সিজার করেছে, কাদেরকে ডেকে পাঠিয়েছে। আস্থা আর বিশ্বাস কার প্রতি রাখবেন? কার প্রতি একটা সাধারণ মানুষ হিসেবে কার প্রতি বিশ্বাস রাখবে? সরকারের উপর তো বিশ্বাস রাখবে। একটা মানুষ কি করবে? সরকার মানে কি? সবার সরকার। পার্থক্য প্রত্যক্ষভাবে করে কারণ দলের সরকার হয় না তো, কোনো দলের তো সরকার হয় না। আমরা সবাই মানুষ। ওই জন্য সংবিধানে প্রথমে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা জনগণ, আমাদের জন্য আইন, আমাদের জন্য আইন, একদম একদম আমাদের জন্য তো আইন। আমাদের দেখবে না সরকার? আমাদের জন্য আপনি গদিতে বসে আছেন, একদম আমাদের জন্য সরকার চলছে, আমাদের জন্য পুলিশ আদালত এইসব তৈরি হয়েছে, তাদের বেতনের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে যেন ঠিকভাবে থাকে তাদের ব্যবস্থা করা হয়েছে, মন্ত্রী আমলাদের তৈরি করা হয়েছে আমাদের ভালো রাখার জন্য, ভালো আইন প্রণয়ন করার জন্য, ভালোভাবে যারা আমরা থাকতে পারি, যে কোনো ঘটনা হলে ইমিডিয়েটলি তদন্ত করার জন্য এত কিছু সরকার করছে। আপনি প্রত্যেকটা নির্বাচন আসলে, মানে আগে আমরা বিহারকে দেখে হাসতাম, বিহারে এইসব ঘটছে, আর এই 15 বছর বিহারের মানুষ আমাদের দেখে হাসে যে এখানেই আসল মেন। আমরা যদি অন্য রাজ্যে যাই কি বলবো? এখন আমি নিজে আইনজীবী, আমি একটা কাজে আমি চেন্নাই গেছিলাম। চেন্নাই আমার একটা ওখানে যে সাধারণ মানুষ বা উকিলদের সাথে পরিচয় হলো, তুমি কোথা থেকে আসছো? ও পশ্চিমবঙ্গ থেকে, মমতা দিদি। তো ওরা দেখে উপহাস করছে আমাদের এখানে, করবে তা স্বাভাবিক। ল এন্ড অর্ডার এখানে ঠিক নেই। কালকের মুখ্যমন্ত্রী সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম, তার পরবর্তী ক্ষেত্রে উনি আমাদের আশ্বাস দিলেন, উনি প্রত্যক্ষভাবে শুনলেন। আমরা 3টে পরিবার গেছিল, তামান্নার মা গেছিলেন, আমি গেছিলাম, আর আনিস খানের বাবা গেছিল। এটা মীনাক্ষীদি এবং রানাদার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে টাইম নেওয়া হয়, সেখানে আমরা গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে প্রত্যক্ষভাবে বসেছিলেন, আমাদের যে ঘটনাগুলো সেগুলো শুনলেন, এবং তারপরে উনি ইমিডিয়েটলি ডিজি সাহেবকে ফোন করেন যে এই ঘটনাটা আপনি ভালোভাবে দেখবেন। তো 7টার দিকে আমরা ডিজি সাহেবের ওখানে গেলাম। উনি বললেন যে প্রত্যক্ষভাবে যে ঘটনা হয়েছে আমরা সেখানে সে কথা হয়, সে কথা তো আমরা বলতে পারবো না, আমাদের যে ঘটনাগুলো হয় সেগুলো আমরা ওনার কাছে বলি। এবং আজকে শুনতে পারলাম যে 10 থেকে 11 জন এখানে অ্যারেস্ট করে এসেছে, কাকদ্বীপ থানায় এসেছে। ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এত বছর ধরে ওয়েট করার পরে এই প্রথম অ্যারেস্ট করে ওদেরকে আনা হলো। এবং আমি অত্যন্ত খুশি, মুখ্যমন্ত্রী সাহেবকে অনেক ধন্যবাদ দেবো, যাতে এই ঘটনা যে ঘটেছে প্রত্যক্ষ দোষী, অ্যাকচুয়ালি এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা যেন শাস্তি পায়। শুধু অ্যারেস্টের থেমে থাকলে হবে না, কারণ আমি নিজে একটা আইনজীবী, যে আইনজীবী হিসেবে জানি শুধু অ্যারেস্টের মাধ্যমে থেমে থাকলে হবে না, কারণ অ্যারেস্টের পরে নিজস্ব একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওরের মাধ্যমে মেনটেন করতে হয়। প্রসিডিওর পরে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের পরে কিছু চার্জশিট হবে, তারপরে যে ট্রায়ালটা শেষ করতে হবে। আমি শুধু সরকারের কাছে এই আবেদনটা করব, যাতে মানে নিরপেক্ষভাবে যে দোষী, এই প্রত্যক্ষভাবে যে ঘটনার সঙ্গে যারা যুক্ত, তারা যেন শাস্তি পায় এবং বিচারের ব্যবস্থা, বিচারটা যেন তাড়াতাড়ি হয়, সেটাই আমি আশা করবো। সাধারণ মানুষ বিচার পাবে, আপনি যেটা এতদিন পাননি, এই আশা তো আপনি করলেন। এই তো এটাই তো আমি ওই জন্যই বলছি, তো আমি সাময়িক খুশি যাতে এরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু যদি এদের শাস্তির ব্যবস্থা হয়, যারা এই ঘটনার সাথে যুক্ত, XYZ যুক্ত হতে পারে, তদন্তটা হোক, একদম তদন্তটা হোক, নিরপেক্ষ তদন্ত হোক। আমি যে কমপ্লেন করেছি বা আপনাদের যেটা মনে হচ্ছে সেটা তদন্তটা হোক, আমি তো এটাই চাইবো। সাধারণ মানুষও তো এটা চায়, কেউ তো চায় না গিয়ে কোর্টে গিয়ে মামলা করবো, ডেটের পর ডেট হবে, সাধারণ মানুষ আসে মুখ ফিরিয়ে চলে যায়। আমি একজন আইনজীবী, সেটা আমি তো বলছি, আমি তো
প্রথমে তো আইনজীবী ছিলাম না, আমি একটা সাধারণ মানুষ ছিলাম। সেই সাধারণ মানুষ থেকে আইনজীবী হতে গেলে কতটা পথ অতিক্রম করতে গেলে যে আইনজীবী হওয়া যায়, বা কিছু মানুষের আজকে সিপিএম পার্টি আমার পাশে ছিল, আমি বলতে দ্বিধা নেই সিপিএম পার্টি ছিল বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, আমার সেটা বলতে দ্বিধা নেই। সিপিএম পার্টি ছিল বলে আজকে এই পজিশনে আমি আসতে পেরেছি। তারা আমাকে আইনজীবী পড়ার ক্ষেত্রে উনি সাহায্য করছেন। সবার ক্ষেত্রে তো আইনজীবী হতে পারবে না, সবাই কোনো পার্টি বলে সরকার যদি তাদের দায়িত্ব নেয়, তাহলে কেন এত মানুষ হবে বলুন তো? সরকারে এই আজকের অনেক মানুষ এসে ডেটের পর ডেট হয়ে যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না, কি হবে? আদালত থেকে যাচ্ছে, আদালতের জায়গায় থাকছে। এবারে আদালতের জায়গায় আমি যে আইনজীবী হিসেবে দেখছি যে অনেক রুমে দেখবেন জজ সাহেবই নেই, অথচ ডেটের পর ডেট হয়ে যাচ্ছে, কারণ জজ সাহেব না থাকলে কে বিচার করবে? জুডিশিয়ারি পরীক্ষা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, সরকারকে সেগুলো তো দেখতে হবে। ব্যবস্থার প্রতি আস্থা থাকবে না? এখনো আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বলে আমি নিজের হাতে নিজের আইন তুলে নিইনি, আমি নিজের কলমটা তুলে নিয়েছি। বিচারের প্রতি আস্থা আছে বলে আমি তাহলে যেই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমি তাহলে রিমেজ নেওয়ার জন্য তাহলে আমি তাদেরকে অস্ত্র নিয়ে তুলে দিতে পারতাম, আমি তাহলে কলম নিতে পারতাম না। তাহলে ওরা যেহেতু আমার বাবা মাকে খুন করেছে, তাহলে আমিও তাহলে খুন করতে ওর বাবা মাকে তাহলে খুন করতে যাবো। তাহলে এটাই যদি হতে যায়, তাহলে সমাজ কোথায় যাবে? সমাজটা কোথায় যাবে? আমি যদি ও আমার বাবা মাকে খুন করেছে বলে আমিও যদি ওর বাবা মাকে খুন করতে চাই, তাহলে সমাজটা কোথায়? এ আমাকে মেরেছে বলে আমি ওকে মারতে যাবো, সমাজ তো আর তাহলে সমাজটাই থাকবে না, মানসিক পরিবর্তন হবে না। আবার মানসিক চেঞ্জটা তো দরকার, মানুষের প্রতি মানুষের ব্যবহার। আমি অবশ্যই চাইবো যে ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যেন নির্দিষ্টভাবে তদন্তের আয়ত্তে আনা হোক, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা যেন শাস্তি পায়, এবং দ্রুততার সঙ্গে চার্জশিট দেওয়া হোক এবং বিচারের ব্যবস্থা করা হোক। একটা ছোট্ট প্রশ্ন দীপঙ্করবাবু, এই ঘটনার পরে আপনার ভেতরটা, অনেকে বলে মন থেকে কাঁদে, হৃদয়টা কেমন হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে হৃদয়টা কেমন হয়, এটা সেই সমস্ত মানুষের কাছে কোশ্চেন করতে হবে যাদের প্রিয়জনরা হারিয়ে গেছে। আমি চাইবো না কোনো এমন ঘটনা কোনোবার ঘটুক, কোনো দীপঙ্কর আবার তৈরি হোক, কোনো দীপঙ্কর আবার আসুক। আমি চাই না কোনো ছেলেকে আবার দেখতে হোক যে তার সামনে তার বাবা মাকে কয়েকদিন পুড়িয়ে মারছে। আমি চাইবো না এই ঘটনা আবার ফিরে আসুক। সেই ঘটনা তো ভাষায় প্রকাশ করা যায় না যে নিজের মনের মধ্যে কি চলছে। এটা কাকদ্বীপের জন্য একটা সবথেকে জ্বলজ্বন্ত উদাহরণ, যে ঐতিহাসিক ঘটনা হয়ে গেল। দেখুন, কাকদ্বীপে এই ঘটনা কখনোই ঘটেনি। আমরা চেয়েছিলাম যে কাকদ্বীপে যদি এই ঘটনা ঘটেছে একটা নিরপেক্ষ তদন্ত হোক। আমি সেই আশা নিয়ে অনেক পথ হেঁটেছি, আজকেরও হাঁটছি, আজকের দাঁড়িয়ে এখনো ঘুরছি। বিচারের আশায় তো আমায় করতে হবে। আমি নয়, হাজার হাজার মানুষ এরকম ঘুরছে যাদের পরিবারে এইসব ঘটনা ঘটছে, শুধু আমি নয়। পশ্চিমবঙ্গে হাজার হাজার পরিবার আছে আমার মতো, তাদের কাছে হয়তো এই মাইক্রোফোন থাকে না, তাদের হয়তো অনেক ঘটনা ঘটে, তারা মাইকের সামনে আসেই না, ঘটনা মাইকের সামনে উত্থাপনই হয় না। আমার ঘটনা মাইকের সামনে উত্থাপন হয়েছে, সাধারণ মানুষরা দেখছে, কিন্তু অনেক ঘটনা ঘটেছো, এই এমন ঘটনা অনেক আছে। আমি চাইবো এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই সাজা পায়, কোনো বিচার ব্যবস্থার যেন সঠিক নিরপেক্ষ। অবশ্যই মানুষের আস্থা রাখা উচিত, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত। আমিও রেখেছি, আমি চাইবো সবাই রাখবে, কিন্তু সরকার এবং বিচার ব্যবস্থা সেটা আরো তদন্ত এবং নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এটাই চাইবো, আর কিছুই না। আমার নাম দীপঙ্কর দাস, অ্যাডভোকেট। তো দীপঙ্কর বাবুর সঙ্গে কথা একটাই হলো যে সত্যি তো, যখন কোনো মা বাবা জলজান্ত চোখের সামনে যখন হারিয়ে যায়, তারপরে যখন ওই দৃশ্য দেখতে হয় কোনো সন্তানকে, সত্যি আপনি তখনই কিন্তু ওই প্যাথেটিক দৃশ্যটি দেখার পরে ভেঙে পড়বেন। কিন্তু মানুষের একটা কথাই আছে না, যে মনোবল, যদি আপনার মনের বল যদি সঠিক জায়গায় থাকে, আপনি কিন্তু অবশ্যই জিতবেন। হারটা তখনই হয় যখন আপনার আশেপাশে কেউ থাকে না। কিন্তু আপনার আশেপাশে এই মুহূর্তে দেখবেন প্রচুর মানুষ এসে গেছে, কিন্তু তখন যখন ঘটনা ঘটে তখন কিন্তু কাউকে পায়নি আজকের আইনজীবী দীপঙ্কর। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বিচার ব্যবস্থাও কেউ বিশ্বাস আছে, বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ বিচার করে দোষীদের শাস্তি দেন। যদিও এই ঘটনার তদন্ত অনেক বছর পরে হলো, তো এই ঘটনার সাক্ষী কিন্তু দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আদালত যেমন থাকবে, তার পাশাপাশি বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যে এরিয়ার ঘটনা, সেখানকার মানুষজনও থাকবে। তাদের মধ্যে অনেক মানুষ এখানে রয়েছে, হয়তো তাদের সঙ্গে কথা বললে বোঝা যেত যে এই ঘটনাটা এত দেরি হলো কেন। কোনো জায়গায় বিচার ব্যবস্থা যেমন দেখা গেছে, আপনারা যেমন তিলোত্তমার বিচার করতে গিয়ে খুব তড়িঘড়ি বিচার হয়েছে, কিন্তু আবার সেটা রিওপেন হয়েছে। তো এই যে বিচার ব্যবস্থায় অনেকটা সময় নিতে হয়, কারণ সময় নিতে গিয়ে
অনেকটা সময় দেখা যায় যে সেই ক্ষেত্রে বিচারের তদন্তটা সঠিক হয় না, দোষী যারা প্রকৃত তারা ছাড় পেয়ে যায়। তো বিচার ব্যবস্থার প্রতি যেমন সবার আস্থা রয়েছে, আর যারা ইনভেস্টিগেশন অফিসাররা যারা দায়িত্বে থাকেন তাদেরও কিন্তু নিরপেক্ষ তদন্তটা করা উচিত বলে আমি মনে করি। তবে এই কাহিনীটি নিশ্চয়ই কেমন লাগে লাইভ কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর দেবঙ্কর বাবু, আপনাকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। অবশ্যই আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন।